নন্দিনী ভট্টাচার্য। নন্দিনী, আপনাদের সংগঠনটার কি নতুন নাম দিয়েছেন একবার বলবেন অনুগ্রহ করে? আমাদের হচ্ছে অল বেঙ্গল মেন্স ফোরাম। আগে তো ছিল মেন রাইটস অ্যাক্টিভিজম, এরকম একটা কিছু ছিল না? না না না, আমরা হচ্ছি মেন্স রাইট অ্যাক্টিভিস্ট, মানে আমরা পুরুষের অধিকার নিয়ে কাজ করি। আর আমাদের সংস্থাটা হচ্ছে অল বেঙ্গল মেন্স ফোরাম, সারা বাংলা পুরুষদের জন্য ফোরাম। আচ্ছা, 2020 সাল, আপনি তো অনুষ্ঠানটা শুরু থেকে শুনছেন কি নন্দিনী? হ্যাঁ শুনছি। তাহলে আপনি খেয়াল করেছেন যে আমি এই 20 একটা ব্যাখ্যা দিয়েছি, যে 20 তালবস্য ইত্যাদি ইত্যাদি। তো দেখুন, আমার অনেক আমি কারণগুলো পরে বলছি বা ঘটনাগুলো পরে বলছি। হ্যাঁ, থেমেছে? হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আপনি ইয়ার প্লাগটা দিয়ে কথা বলুন, তাহলে সুবিধা হবে। ইয়ার প্লাগটা দিয়ে কথা বলুন। হ্যালো। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনাকে দেখতে পাচ্ছি না কিন্তু নন্দিনী দেবী, আপনাকে ঠিক মতো দেখতে পাচ্ছি না। মানে আবার ক্যামেরাটা ঘুরে গেছে। ক্যামেরাটা আপনি এইদিকে ঘোরান। হ্যাঁ, ক্যামেরাটা ঘুরে গেছে, এইদিকে ঘোরান, এইদিকে। দাঁড়ান 1 মিনিট, 1 মিনিট দাঁড়ান, দাঁড়ান 1 মিনিট। বসে থাকলে হবে না, দাঁড়াতেই হবে। এবার দেখুন তো। এবার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অনেকটা ঠিক আছে। শুনতে পাচ্ছি না কেন বলুন তো আপনার কথাটা ভালো করে? শুনতে পাচ্ছেন না? কেন শুনতে পাবেন না? শুভদীপ, ওনার সংগঠনের ডিটেলস সবকিছু উনি পরে যখন প্রশ্নগুলো দেখবেন তখন ওখানে লিখে দেবেন, এবং ওনার সংগঠনের মাধ্যমে কি ধরনের কাজ হয় তারও একটা স্পষ্ট আইডিয়া উনি দেবেন। আচ্ছা নন্দিনী, আপনাকে আবার কিন্তু ঘুরে যাচ্ছেন কেন বারবার? না, এবার গেছে, বলুন। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলুন। এবার পাচ্ছেন তো? হ্যাঁ, তো হ্যাঁ একদম ঠিক আছে, বলুন। ইতিমধ্যে আপনার কাছে আপনার সংগঠনের সম্পর্কে অনেকে জানতে চাইছেন। শুভদীপ দাস প্রশ্ন করেছেন উত্তরবঙ্গ থেকে ইত্যাদি, অনেকেই জানতে চাইবেন। আপনি পরে অনুগ্রহ করে উত্তরগুলো একটু দিয়ে দেবেন, তাহলে সুবিধা হবে। মানে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা, তো এবার ছবিটা ঠিক আছে রঘুনাথ বাবু, এতক্ষণে ঠিক করা গেছে। আসলে নন্দিনী লাইভ টাইম করছেন কিন্তু অভ্যস্ত হচ্ছেন না। স্টুডিওতে আসতে বলেছিলাম, সেটাও উনি আসেননি। না না, বারবার কি হচ্ছে বলুন তো সুপ্রদা, ফোন এসে যাচ্ছে আর তারপরে বারবার গন্ডগোল হয়ে যাচ্ছে। ফোনটা আপনাকে তো ওয়াইফাই অন করে ফোনটা অফ রাখতে হবে, তবে তো, তাহলে তো এগুলো হয় না। ওটা আমার ভুল হয়ে গেছে। এই ধরনের সাক্ষাৎকারের আগে এগুলো করে নেবেন, নইলে অসুবিধা হয়। আবার যখন ফোন অফ করা থাকে। বলুন। আচ্ছা বলুন। তো এই 2020 সালটা, এই 20 সালটা পুরুষদের জন্য কেমন গেল? দেখুন, এবার একটা কথা বলি, পুরুষদের জন্য অবস্থা কিন্তু কোনোদিনই খুব ভালো ছিল না। কেমন মানে আসলে নারীরা খারাপ আছি বলে এত ঢক্কানি নাদ মানে করে রেখেছেন না চারপাশে সব সময়, তাই পুরুষ বেচারা তো কোনো সময় বলতেই পারেন না যে আমরা খারাপ আছি। আর আমাদের তো একটা ওই মিথ আছেই, আমাদের নাকি পুরুষতান্ত্রিক সমাজ। এটা যে একটা কত বড় ভুল কথা আজকের দিনে তো বিশেষ করে। আর আমরা সারাক্ষণ একটা এরকম বাজিয়ে রেখেছি পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষের নাকি সব আছে। পুরুষের তো আদতে কিছুই নেই, পুরুষের জন্য কোনো আইনও নেই, পুরুষের কোনো রিকগনিশন নেই। পুরুষ কি করে যাচ্ছে সংসারের জন্য তার জন্য তার কোনো তার প্রতি কৃতজ্ঞতা নেই, মানে কেউ জানতেও চায় না বাবা কি করছেন সংসারের জন্য। কাজে পুরুষ কিন্তু কোনোদিনই খুব একটা ভালো ছিল না। তারপরে 1983-তে একটি আইন এলো, 498 প্রথমে এলো, তারপরে পুরুষের সর্বনাশ শুরু হলো। এবং প্রথম যদি ভাই আইনটির খানিকটা স্যাংটিটি ছিল, অর্থাৎ মহিলারা তো অত্যাচারিত নিশ্চয়ই, তার ফলে প্রথম যদি বা এই আইনটির দ্বারা কিছু নির্যাতিত মহিলা মানে ছিলেন যারা সত্যি দিতেন। আর আজকে তো এই মানে আইনটির আর কোনো সাইন্টিফিকও নেই,
মানে যার ফলে সুপ্রিম কোর্ট সেটা যখন কিছু কিছু নিজে বুঝতে শুরু করলেন, সেটা 498A করা হলো। তো নির্বিচারে ধরে নিয়ে যাওয়া, নির্বিচারে জেল, নির্বিচারে প্রমাণ তথ্যাদি ছাড়া সবার কোমরে দড়ি পরানো থেকে খানিকটা অন্যরকম হলো। আর আজকে আর এই জিনিসটার কিছু মানে কোনো সত্যতা কিছুই যথার্থ বলে কিছু নেই। আর তার ফলে হলো কি জানেন, যে এই মেয়েগুলো কিন্তু সত্যিই নির্যাতিত, তারা কিন্তু আর বিচার পাচ্ছে না। কারণ তাদেরকে সবাই পেটি কেস ভাবছে, তাদেরকে সবাই ভাবছে এদের কেসগুলো মিথ্যে, এদের বিচারটাও হয়ে যাচ্ছে মানে দীর্ঘ থেকে দীর্ঘ, তারা কোর্টের চক্কর কেটেই মরছে। অর্থাৎ একদল মেয়ে নিজেদের সুবিধের জন্য পুরুষ মানুষকে বিপদে ফেলতে গিয়ে ফেলে দিচ্ছে বিপদে কিন্তু নিজের প্রজাতিকেই। আবার সেই মেয়েগুলোই তাদের স্বামীকে বিপদে ফেলতে গিয়ে সঙ্গে আরো 4 জন মেয়েকে, অর্থাৎ শাশুড়ি, ননদ, হয়তো মাসি শাশুড়ি, হয়তো যা, হয়তো নিজের মেয়ে, তাকেও বিপদে ফেলে দিচ্ছে। আচ্ছা, পুরুষ মানুষ কিন্তু কোনোদিনই খুব ভালো নেই। একটা কথা শুনতে চাই, একটু আপনার কাছে জানতে চাই। আগে আপনাকে একটা ঘটনা বলে নি নন্দিনী দেবী। সেটা হচ্ছে যে ইউরোপে মানে ধরুন বেলজিয়াম থেকে শুরু করে নেদারল্যান্ডস, তারপরে আপনার জার্মানি, ফ্রান্স, এই প্রত্যেকটা দেশেই দেখা গেছে একটা অদ্ভুত ঘটনা এই বছর। সেটা হচ্ছে আপনার স্কুলগুলোকে ওরা খুলে দিয়েছে। লকডাউন যখন শেষ হলো তখন স্কুলগুলোকে ওরা খুলে দিল, এবং বাচ্চাদের জন্য স্কুলগুলো আগে খুলে দিল। কলেজ টলেজ ইত্যাদি খোলেনি, কিন্তু স্কুল খুলে দিয়েছে। তার কারণ হিসেবে বলা হয়েছে যে বাবা মায়েরা বাড়িতে আছে লকডাউনের কারণে, এবং বাচ্চারা তারা কাজে যাচ্ছে না, তো বাচ্চারা প্রচুর পরিমাণে ভায়োলেন্স নাকি দেখছে, ডোমেস্টিক ভায়োলেন্স, মানে গার্হস্থ্য সন্ত্রাস, মানে স্বামী স্ত্রীর গায়ে হাত তুলছেন ইত্যাদি। মূলত স্বামীদের বিরুদ্ধেই অভিযোগটা উঠছে। এই স্কুলগুলো খুলে দেওয়ার পরে কি হলো, বাচ্চারা গণহারে আক্রান্ত হতে শুরু করলো এতে, করোনাতে। প্রচুর মানে বিশেষ করে অভিযোগের সংখ্যাটা এত বেড়ে গেছে, ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগের সংখ্যাটা এই করোনার লকডাউনের সময়। এরপরে বাচ্চারা আবার কোভিডে আক্রান্ত হচ্ছে, আবার নতুন করে লকডাউন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু কথাটা হচ্ছে যে এই ডোমেস্টিক ভায়োলেন্সটা পুরোপুরি প্রচন্ড বেড়েছে বলে বিশ্বের যে বড় বড় সংগঠনগুলো, যেমন ধরুন আমি আপনাকে বলছি প্রসঙ্গক্রমে জাতিসংঘের যে মহিলা ও শিশু বিষয়ক যে বিভাগ রয়েছে, তারা প্রত্যেকে এই ব্যাপারটাতে মানে কনসার্ন জানিয়েছে, এবং মেয়েদের পক্ষেই বারবার করে। কিন্তু পুরুষরাও তো প্রচুর সমস্যায় পড়েছেন ঘরে থেকে। না না, আপনি বলে নিন, আমি তারপরে বলবো। কিন্তু আমি বলতে চাই যে আপনি আমাকে একটা কথা বলুন। হ্যাঁ, না আমি আপনাকে যেটা বলছি, পড়েছেন নাকি নন্দিনী? পড়েননি? আমি তো সেটাই তো বলতে চাইছি আপনাকে আমি, যে পুরুষ মানুষের তো যাবারই জায়গা নেই। তা পুরুষ মানুষ যদি সত্যিই কোথাও গিয়ে জানাতে পারতো, কে বলতে পারে পুরুষ মানুষের সংখ্যাটাই বেশি হতো না? যার মানে পুরুষ মানুষের অত্যাচারিত হবার এই যে পরিসংখ্যান, সেটা বেশি হতো না পৃথিবীর সব দেশেই? আমি এখন কিছু কিছু মানে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গেও যোগাযোগ হচ্ছে এই কাজটা নিয়ে, সব জায়গায় একই চিত্র। এবং আমি ব্যক্তিগতভাবে কেন, আমরা যারা এই কাজটা করছি মনে করছি, সত্যি যদি পুরুষ মানুষকে জানাবার জায়গা থাকতো, আমরা হয়তো মনে করছি এখন যে সেই সংখ্যাটাই অনেক বেশি হতো। তাই আপনাকে আমি বললাম না, মেয়েরাই যে একটা ঢক্কানিনাদ করে রেখেছে না, আমরা অত্যাচারিত আর আমরা নির্যাতিত, কারণ পুরুষ মানুষের এগুলো জানাবার জায়গা নেই। তাই আজকে জানাবার জায়গা থাকলে দেখা যেত পুরুষ মানুষের এই সংখ্যাটা অনেক বেশি। পুরুষ মানুষের কি রেপ হয় না নাকি? মানে কোনো জায়গা না থেকেও জানা যায় পরিসংখ্যানে 18% হয়। যে বাচ্চা ছেলেদের যে সেক্সুয়াল অ্যাবিউজ হয় সেটা 53% শুধু ইন্ডিয়াতে। আমরা কেউ সেটা নিয়ে মাথা ঘামাই? এই ধাবার ধারে এখানে সেখানে এত ছেলে বাচ্চা ছেলেগুলোর যে হয়, আমরা সেটা নিয়ে কেউ কথা বলেছি কোনোদিন? কথাই আমরা বলি না। আমরা তো কেউ এগুলো নিয়ে জানতেই চাই না। আমরা সারা জীবন শুধু নারী আর মানে শিশু, তার সেই শিশুর মধ্যে আবার মেয়েরা। আপনি শুনেছেন, বলুন তো একটা কথা সুপ্রিয়দা, কোন পুলিশ অফিসারের পদোন্নতি হয়েছে কোনো পুরুষ মানুষকে বাঁচিয়ে কোনোদিনও? না, সবসময় শুধু নারী আর শিশুদের বাঁচিয়েই হয়েছে। কেন, পুরুষ মানুষ কি বিপদে থাকেন না কোনোদিনও? তাদের বাঁচিয়ে কোনোদিনও তারা শুনেছেন পদোন্নতি পেয়েছেন? না, কোনোদিন শুনবেন না। কারণ আমাদের কনসেপ্টটাই হয়ে গেছে, আমরা একটা ভুল মিথের মধ্যে বেঁচে আছি। আমরা কোনোদিন ভাবছি না পুরুষ মানুষ ইন ডিস্ট্রেস, সেটা যে কি ভয়ঙ্কর একটা সিচুয়েশন, আমরা যারা এই কাজটা করছি আমরা শুধু তারাই জানি, আর অন্যরা কেউ মাথায় ঘামাচ্ছেন না। দেখুন, ভুল মিথ। একটা মজার ব্যাপার দেখুন নন্দিনী দেবী, দুনিয়ার প্রায় এমন কোথাও কোনো দেশ আছে বলে আমি জানি না
যেখানে পুরুষ অধিকার নিয়ে কোনো আইন আছে সংবিধান স্বীকৃত, মানে যেরকম আমাদের আইপিসি পুরুষ অধিকার নিয়ে কোন রকম, মানে গার্হস্থ্যতে দাম্পত্যতে পুরুষ অধিকার নিয়ে কোন রকম, মহিলাদের সুরক্ষাতে আমি জানি যে বেশ কয়েকটা আইপিসি সেকশন গুলো আপনি আরো আমার থেকে ভালো বলতে পারবেন। আমাদের এখানে সবিতা সেন রায় নামের একজন দর্শক রয়েছেন, আমার ছোট বোনের মতো, আমাকে সবিতা লিখেছে, এখানে আপনাকে লিখেছে, আমি একজন আইনের একজন স্নাতক, কিভাবে আপনার সঙ্গে আমি কাজে যোগদান করতে পারি। সবিতা আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী। সবিতা নিশ্চয়ই বলতে পারবে যে নারীদের সুরক্ষাতে আইপিসি কতগুলো সেকশন আছে, কি আছে, কিন্তু পুরুষদের সুরক্ষায় ভারতে নেই। আমি জানি, নিশ্চিত হয়ে বলছি, আমেরিকায় এবং শুধু সুরক্ষায় না, জার্মানিতে নেই, আমি ইতালিতে জানি নেই, আমি জানি একমাত্র একটি দেশের কথা আমি জানি যেখানে পুরুষের সুরক্ষাতে কিছু কিছু হলেও আইন আছে, সেটা হচ্ছে সুইজারল্যান্ড। এছাড়া আর কোথাও নেই। না, আপনি ভাবুন না, শুধু সুরক্ষা না, পুরুষ মানুষের স্বাস্থ্যের জন্য কোনো স্কিম আছে, শিক্ষার জন্য আলাদা করে কিছু আছে? কোথাও কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি এই জন্যই বলেছি তো এবার, যে পলিটিক্যাল কোনো পার্টির ম্যানিফেস্টোতে স্বাধীনতা উত্তর ভারতবর্ষে একটা লাইন লেখা হয়েছে, অথচ ঝান্ডা লাগায় পুরুষ মানুষ, মিছিলে যায় পুরুষ মানুষ, রায়েটে গুলি খায় বেশি পুরুষ মানুষ, সিয়াচেনেও দাঁড়িয়ে থাকে পুরুষ মানুষ। তা পুরুষ মানুষের জন্য কিছু আছে নাকি কোনো পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে? না না, সবসময় শুধু নারীদের জন্যই ভাবা হচ্ছে, শিশুদের জন্যই ভাবা হচ্ছে, সিনিয়র সিটিজেনের জন্য কখনো ভাবা হচ্ছে। পুরুষ মানুষ নিজের জন্য কোনোদিনও কথাই বলছেন নাকি? তারাও তো বলছেন, তারা তো বোকার মতো করেই যাচ্ছেন সবকিছু না সারাক্ষণ। তাই জন্য ওনারা মনে করছেন আইদার রক্ষক নয়তো ভক্ষক, ওনারা মাঝখানে তো কিছু নেই না। এটা তো পুরুষ মানুষের সমস্যা। আপনি দেখুন না, এক বিজ্ঞাপনে একটা বহুল প্রচারিত মানে ম্যাট্রিমোনিয়াল সাইট, সমস্তটা হচ্ছে পুরুষ মানুষের নাকি ফেক আইডি হতে পারে। মায়েরা, বাবারা, বন্ধুরা বলছে যে চলে যাচ্ছিস কোনো আইডি না দেখে বা কিছু না করে। কেন? আমাদের কাছে তো বুড়ি বুড়ি কেস শুধু মহিলারাই ফেক, আগে 3টে করে বিয়ে হয়েছে, একটা বাচ্চাও আছে, লুকিয়ে বিয়ে করছে, তাদের বাবা, ভাই, শিক্ষাগত যোগ্যতা সব ফেক। তাহলে সেই ম্যাট্রিমোনিয়াল সাইটে কেন এটা আসবে না যে পাত্রীরও আইডি চেক করা উচিত? মানে এরকম অ্যাডভার্টাইজমেন্ট কেন তৈরি হচ্ছে না যে পাত্রীরটাও চেক করেছিস? মানে ছেলেদের সেখানে কেন দাঁড় করানো হচ্ছে না যে পাত্রীর আইডি চেক না করে যে পাত্রীর সঙ্গে তুই কথা বলতে যাচ্ছিস? কেন আমরা একটাও বিজ্ঞাপন এরকম তৈরি করছি না? না, সেখানে শুধু আমরা দেখাচ্ছি পাত্রই নাকি ফেক হতে পারে। আমাদের কাছে তো উল্টো চিত্রই আছে, সারাক্ষণ পাত্রীরা ফেক, আমরা ভাবছি না কেউ এই কথাগুলো নিয়ে। আর পুরুষ মানুষও কখনো প্রতিবাদ করার প্রয়োজনই বোধ করছেন না, কারণ আমাদের সবচাইতে চিন্তা তো নারীবাদী পুরুষ মানুষদের নিয়ে। আমরা নারীবাদী মহিলা নিয়ে এত চিন্তিত নই, কারণ তারা হতেই পারে। নারীবাদী পুরুষ মানুষ হচ্ছেন সবচাইতে ডেঞ্জারাস, সারাক্ষণ মহিলাদের তোল্লাই দিচ্ছেন। নিজের ঘরে যেদিন আগুন লাগবে না সেদিন পালিয়েই পথ পাবেন না মশাই, কোথায় যাবেন বুঝতে পারবেন না। সারাদিন নারীদের তোল্লাই দিচ্ছেন আর বাকি পুরুষগুলো সর্বনাশ করে ছাড়ছেন আপনারা, সেই মানুষগুলো জীবন শেষ হয়ে যাচ্ছে। আপনি যেটা বলতে চাইছেন তার মানেটা এটা দাঁড়াচ্ছে তাহলে যে নারীকে এত বেশি তোল্লাই দেওয়ার ক্ষেত্রেও একদল পুরুষ ভূমিকা নিচ্ছে, কিন্তু একদল পুরুষ একদল পুরুষ সব সমাজে সবসময় আছে যারা অত্যাচারিত বা নিপীড়িত বা কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত চিরকাল ছিল। আপনি সুপ্রিয়দা, আপনার ঠাকুর একদম আপনার ঠাকুরদার আমলেও আপনি দেখবেন তখন দজ্জাল স্ত্রী ছিলেন, হয়তো 498 ছিল না, যাদের দেখে ওই শশিকলা, ললিতা পাওয়ার, আমাদের এখানে বিনোতা রায় কি ছায়াদেবীর চরিত্রটা তৈরি হয়েছিল। সিনেমা তো জীবনেরই প্রতিচ্ছবি, তখনও ছিলেন, তখন 498A ছিল না কি ডিভি ছিল না। পুরুষ চিরকালই অত্যাচারিত ছিলেন, নারীরা কি তাই বলে অত্যাচারিত নন? নিশ্চয়ই অত্যাচারিত, কিন্তু এই এক সংখ্যক নারীদের জন্য এবং কিছু সংখ্যক এরকম পুরুষ মানুষের জন্য, এই যারা সত্যিকারের নির্যাতিত এবং অত্যাচারিত নারী, তারা বিচারই পাচ্ছেন না। তাদের দিনের পর দিন তারা আদালতের দরজায় ঘুরে মুড়ছেন, মেনটেনেন্সও পাচ্ছেন না, কিছু হচ্ছে না। আমি একটু অন্য জায়গাতে আসতে চাইছিলাম নন্দিনী, আপনাকে নিয়ে আসতে চাইছিলাম। সেটা হচ্ছে অনেকেই লিখছেন, অনেকেই যেমন তপন চক্রবর্তী লিখছেন, সবিতা দুল লিখছেন, জয়া সেনগুপ্ত লিখছেন যে প্রচুর মহিলার অনেক ক্রিমিনাল মেন্টালিটি আছে, শুভদীপ দাস লিখছেন। আমরা কি বলবো, আমরা তো ট্যাগের মাধ্যমে কর্তব্য পালন করি, চোখের জল ফেলতে পারি না, আমরা তো কাঁদতে পারি না, পুরুষ পারে না। নারীবাদীগুলোর অন্যান্য সমস্যা আছে বলে কেউ লিখছেন, প্রত্যেকেরই বক্তব্য। আবার কেউ কেউ বলছেন মেয়েরাই বেশি অত্যাচারিত, কিন্তু একটা জিনিস অস্বীকার করার কোনো জায়গা নেই, সেটা হচ্ছে পুরুষের বলার কোনো জায়গা নেই।
পুরুষের জায়গা তৈরি করতে হবে তো। আমি বলতে চাইছি আপনি তো কলকাতায় রয়েছেন, কলকাতায় একরকম একটা সমাজ আপনি দেখছেন চারপাশে, ঠিক আছে, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তারপরে উচ্চবিত্ত, হোয়াট এভার ইট ইজ, আপনি একটা সমাজ দেখছেন। এর বাইরে একটা মস্ত বড় বাংলা, আপনি তার সঙ্গে যোগাযোগ রাখছেন আমি জানি। বলতে চাইছি বহু পুরুষ, অসংখ্য পুরুষ এরকম আছেন, এই মন্তব্যগুলো থেকে উঠে আসছে, যারা কিনা বলতে পারেন না কিছুতেই কোথাও। না আমরা তো বলছি বলার জায়গা তৈরি করতে হবে সুপ্রিয়তা, মেয়েরাও কিন্তু জায়গা তৈরি করেছে। এইবারে আসুন সেই কথাটাতে। নন্দিনী ভট্টাচার্যকে আজকে কিন্তু অনুষ্ঠানে আনা একেবারে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য, যে দেখুন সব কিছুর জন্য একটা ঠিকানা আছে, আপনাকে ঠিকানাটা খুঁজে নিতে হবে। নন্দিনী দেবী এখন যেটা বলতে চলেছেন ওনার সংগঠন প্রসঙ্গে, তাদের কাজকর্ম প্রসঙ্গে এবং কাজের কিছু অভিজ্ঞতা প্রসঙ্গে, আপনি মিলিয়ে নিন যে আপনার প্রয়োজন আছে নাকি নেই। যদি প্রয়োজন থাকে কন্ট্যাক্ট হার, শি ইজ দ্য ওয়ান। হ্যাঁ বলুন নন্দিনী, আপনাদের হ্যাঁ বলুন। আবার আমি সেটাই বলতে চাইছি যে তৈরি করতে হবে, মুখ খুলতে হবে, তৈরি করতে হবে সেই ঠিকানা। কারণ এভাবে মেয়েরাও কিন্তু প্রচুর অত্যাচারিত হয়েছেন এবং সংগঠিত হয়েছেন, দিয়ে নিজেদের জন্য আইন পেয়েছেন। মেয়েদের কাজটাও খুব সহজ তো ছিল না, তাদের লড়াইটাকে আমরা যথেষ্ট সমর্থন করি এবং তাদের সম্মানও করি। কিন্তু পুরুষ মানুষ যদি মনে করেছেন কেউ থালায় করে এনে সাজিয়ে দেবে, তা হবে না, তাদেরকেও লড়াই করতে হবে। আমরা সেই লড়াইটা করছি এবং সেই লড়াইতে এই পুরুষ মানুষ কাঁদতে পারে না, পুরুষ মানুষ বলতে পারে না, এরকম করে হবে না। লড়াই করতে হবে, পাশে এসে দাঁড়াতে হবে। আমরা যে লড়াইটা করছি, আমাদের অভিভাবক তুল্য আমাদের একজন বড় দাদার মতো রঘুনাথ ধর, তিনি মিডিয়ার সঙ্গে বহু বছর যুক্ত, লিখছেন পুরুষরা কখনোই রাস্তায় বেরিয়ে বলতে পারবেন না যে আমার বউ আমাকে মেরেছে। এই সমস্যাটা কেন? আমার এখানে আপত্তি, কেন পারবেন না বলতে, কেন পারবেন না? আমার এটাতেই আপত্তি। পুলিশের কাছে গিয়ে বলতে হবে আমার বউ আমায় মেরেছে, প্রথম দিন হাসবেন, দ্বিতীয় দিন হাসবেন, তৃতীয় দিন রিপোর্ট নিতে বাধ্য হবেন। আমি সবাইকে এটাই বলছি, কেন আপনারা বলতে পারবেন না? আপনার ওয়াইফ যদি পাশের বাড়িতে জানলা খুলে বলতে পারেন আমার স্বামী আমায় পেটান, তাহলে আপনারা কেন বলতে পারবেন না আমার ওয়াইফ আমাকে মারে? আমার এই জায়গাটাতে খুব আপত্তি, আমাদের এই জায়গাতে খুব আপত্তি। আবারও লিখছেন নিজের সম্মানে লাগবে। কিসের সম্মান? আপনার ওয়াইফের যদি সম্মান না থাকে আপনার কিসের সম্মান? ঠিক, আমি একমত। কিসের সম্মান আপনার? আমি একমত। আপনি পুরুষ বলে কি আপনি কি বোঝাই দুটো এক্সট্রা হাত বা দুটো এক্সট্রা পা নিয়ে জন্মেছেন? আপনি যদি অত্যাচারিত, আপনার ওয়াইফ যদি পাড়ায় দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন, পুলিশ স্টেশনে চলে যাচ্ছেন, তাহলে আপনি কি সম্মান দিয়ে জল ধুয়ে খাবেন আর নিজের জীবনটা নষ্ট করবেন? আপনার কিসের সম্মান? কিসের জন্য? তারপরে কি গলায় দড়ি দিয়ে ঝুলে ফেলবেন, ঝুলে পড়বেন? ওই যে শুভদীপ লিখছে, তরুণ ছেলে লিখছে পুরুষত্বে আঘাত লাগবে, তার থেকে বেশি লজ্জা লাগবে। ওরকম পুরুষত্বের দরকার নেই ভাই। এই পুরুষত্ব লড়াই করো নয়, এই পুরুষত্ব কখনো পুরুষত্ব নয়। পুরুষত্ব নয়, এই পুরুষত্ব হচ্ছে একটা ধারণা, সাজানো একটা জিনিস, একটা মেকি ধারণা। পৌরুষ কোনো বিশেষ কতগুলো আচরণের উপর নির্ভর করে না। পৌরুষ একটা কখনো না, কখনো না। পৌরুষ একটা ব্যক্তিত্ব অর্জন করতে হয়। পৌরুষটা এমনি আমি তো আমি সবাইকে একদম ওপেন আহ্বান জানাচ্ছি, আমাদের অফিসে আসুন, দেখুন যেসব ছেলেগুলো কিভাবে জীবনে মার খেতে খেতে আজকে ঘুরে দাঁড়িয়ে তারা সমস্ত ভিকটিমদের সঙ্গে পেছনে দাঁড়িয়েছে, তাদের দেখুন এসে কিরকম দু একটা এক্সাম্পল জানা যেতে পারে। হ্যাঁ ডেফিনেটলি। একটা ছেলে হয়তো তার 3 মাসের বাচ্চাকে তার বউ রেখে চলে গিয়েছিল, সেই বাচ্চাকে নিয়ে সে তার মায়ের সঙ্গে বাচ্চা মানুষ করছে। দেখুন এসে সে, আমাদের তো ছেলেদের নিয়ে গানের কয়ারও আছে, সে গান গাইছে। কত চালের ছেলেরা তার বোনের সম্বন্ধে 498 হচ্ছে, সেই ছেলে আমাদের এখানে এখন কিরকম একটা পদ সামলাচ্ছে, সমস্ত ভিকটিমের পেছনে দাঁড়াচ্ছে। একের পর এক উদাহরণ আছে আমাদের ফোরামে, যারা হাসছে, খেলছে, গান গাইছে, কিরকম আনন্দ করে বেঁচে আছে। এবং তারা এখন বলে দিদি এখন তো কামনা করি বউ যেন আর কোনোদিন ফেরতই না আসে, আমরা চাই না। নন্দিনী কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা কিন্তু অনেক সময় নৃশংসতার উদাহরণও রাখেন, এরকম কিছু কি আপনার চোখে পড়েছে? একদম, এবং ডেফিনেটলি আপনি জানেন না, আপনি একটু এগিয়ে এসে বসবেন, এগিয়ে আসবেন, তাহলে হ্যাঁ নিশ্চয়ই।
হ্যাঁ বলুন। মানে কিরকম ধরনের নৃশংসতা আপনি জানেন না, কিরকম ভাবে মারে। আমাদের কাছে ছেলেরা আছে, আমি এই সবকিছু এখানে হয়তো বলা সম্ভব নয় অত অল্প পরিসরে, যে মানে তারা ছবি তুলে তুলে পাঠায় আমাদের গ্রুপে যে দিদি দেখুন মেরে কি অবস্থা করেছে, হাত ফাত রক্তাক্ত, এরকম আরো অনেক ঘটনা আপনারা জানেন। 24 ঘন্টায় একটা কেস ভাইরাল হয়েছিল, নিশ্চয়ই আপনারা জানেন, একটি ছেলেকে কিভাবে তার ওয়াইফ মারছিল, সেও তো আমাদের গ্রুপেই আছে সেই ছেলেটি। মানে কত যে নৃশংস ঘটনা আপনারা চিন্তা করতে পারবেন না, কিরকম জিনিস আছে সমস্ত মেয়েরা। বা এমনি ঘটনা তো রেগুলারই পড়েন, যে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারছি না বাচ্চাকে মেরে দিল, এই করতে পারছি না শ্বশুর শাশুড়িকে মেরে ফেললো। মেয়েদের মধ্যে না নৃশংসতা ব্যাপারটা খুব বেড়ে গেছে, কেন জানি না, এর নিশ্চয়ই কোনো সাইকোলজিক্যাল বেসিসও আছে, কিন্তু নৃশংসতা ব্যাপারটা না ছেলেদের থেকে মেয়েদের মধ্যে অনেক বেড়ে গেছে। এই কাজ করতে গিয়ে আমরা দেখছি, এবং খুব যেটা পাই না সুপ্রিয়তা, সবাই এসে বলেন শ্বশুর শাশুড়িরাও অত্যন্ত অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, শ্বশুর শাশুড়িকে অত্যন্ত মানে অকথ্য গালিগালাজ, স্বামীকে অত্যন্ত অকথ্য গালিগালাজ, মানে এগুলো নিশ্চয়ই কোনো কারণ আছে এর পেছনে, মানে সবাই এটা বলছেন, এবং রেগে গেলে জিনিসপত্র ছোড়াছুড়ি। এটা কি আমি একটু দর্শকদের কাছে জানতে চাইছি, নন্দিনী যে কথাটা বলছেন এটা ঠিক কিনা, যে এই করোনা কালে বহু মানে অধিকাংশ মানুষকে ঘরে আটকে থাকতে হয়েছে, এই সময়টা কিন্তু পরস্পরের চেহারা অনেক প্রকট হয়েছে, আমি জানি এটা নিশ্চিত। মানে আমরা পরিবারের কাছে আমরা যে পরিবারের কাছে এসেছি এটা যেরকম সত্য, আবার আমার সঙ্গী মানুষটি বা সঙ্গিনী মানুষটি তিনি কিরকম সবসময় মানে 24 ঘন্টা 24x7 যেটাকে বলা হয়, মানে এক সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস একসঙ্গে এক ছাদের নিচে বেরোনো যাচ্ছে না, এটা অনেক কিছু বোঝা গেছে, কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়েছে। সেইখান থেকে আমি জানতে চাইবো, আমি দর্শকদের কাছে জানতে চাইবো আপনারা কি বলেন, যে সত্যি কি এটা নন্দিনী যেটা বলছেন, তিনি যেটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, যে মেয়েরা আগের তুলনায় নাকি নৃশংস হয়েছে, তারা অপবাক্য ব্যবহার করে। আমি লক্ষ্য করেছি একটা ব্যাপার, যে মেয়েরা অনেক বেশি মানে কি বলবো অকুত ভয় হয়ে গেছে, এটা ঘটনা, এটা অস্বীকার করার কোনো জায়গা, আমি লক্ষ্য করেছি, এটা আমি দেখেছি। হ্যাঁ বলুন নন্দিনী। হ্যাঁ মানে এটা মানে অনেকে এসে মানে এটা কিন্তু লকডাউন বলে নয়, মানে বলছেন দিদি মানে রেগে গেলে ঘরের জিনিসপত্র ভাঙা ভাঙি, মানে অনেক কিছু, মানে আমি না এই কাজটা করতে করতে এত কিছু শিখেছি, এত কিছু দেখেছি, যে তারপরে না মানে সত্যি বলছি আপনাকে সুপ্রিয়তা, যে এক তো মেয়ে হিসেবে নিজের ভীষণ লজ্জা হয়, আর এখন বিশ্বাস করি মেয়েরা পারে না এমন কিছু নেই। মানে একটা মেয়েরা বলে না যে আমরা নারী আমরা সব পারি, আমি এখন সত্যি বিশ্বাস করি যে আমরা নারী আমরা সব পারি। মানে এটার জন্য সন্তানকে কুমির ছানা দেখিয়ে স্বামীর জীবন শেষ করে দিতে পারি, স্বামীর থেকে যত মানে যথেচ্ছ টাকা পয়সা কি করে আদায় করতে হয় সেটা পারি, মানে সন্তানকে মেরেও ফেলতে পারি, স্বামীকে মেরেও ফেলতে পারি, শ্বশুর শাশুড়ির জীবন শেষ করে দিতে পারি, মানে সব পারি আমরা নারী, আমরা সত্যি সব পারি, এটা এখন বিশ্বাস করি আমি। কারণ এই কাজটা করতে এসে আমাকে যা এই জীবন শেখালো, এটা কাজটা না করতে হলে হয়তো আমি জানতে পারতাম না যে মেয়েরা এরকম পারে। এবং মা যে একটি মিথ, আমরা একটা ভুল মিথে বেঁচে আছি, যে বাবারা সন্তানের জন্য সব পারেন, সব ছেড়ে দিতে পারেন, এবং যেটা আরো পারেন, একটি 498A এবং ডিভি ফাইল করা মহিলা, যিনি হয়তো নিজের স্বামীকে 307-এও কেস করেছেন, মানে অ্যাটেম্পট টু মার্ডার, সেই স্ত্রীকেও ক্ষমা করতে রাজি হয়ে যান বাবা, শুধু সন্তানের সঙ্গে থাকতে পারবেন বলে, এটাও দেখেছি এই মানে এই কাজ করতে এসে। কাজে বাবা পারেন না সন্তানের জন্য এমন কিছু নেই, আমরা তো এতকাল শুনে এসেছি এই মিথ, মা নাকি সন্তানের জন্য সবকিছু করতে পারেন, কিন্তু এই কাজ করতে এসে জেনেছি বাবা তার থেকে অনেক বেশি কিছু করতে পারেন, কিন্তু বাবার সম্বন্ধে সেই কথাটা আমরা কেউ বলে উঠতে পারি না এতকাল অব্দি। এটা খুব ভুল একটা আমাদের ধারণা, যে মা নামক মিথ আর কি। নিশ্চয়ই মারা তো নিশ্চয়ই পারেন, আর আমাদের মুশকিল হচ্ছে কি বলুন তো, ওই মা 9 মাস গর্ভে ধারণ করেছেন, সেই এতে মা তো সারা জীবন সন্তানকে ব্ল্যাকমেইল করে চললেন, বাবু তুই আমায় ভুলে গেলি, কিন্তু বাবার আর বলা হয়ে ওঠে না যে বাবু তুই আমায় ভুলে গেলি, কারণ বাবা কিন্তু কোনোদিন এটা বলেন না। দেখো আসলে এই কাজটা করতে করতে না কাজটা না আমাকে খুব কি বলুন তো খুব হার্শ হতে শিখিয়েছে। মানে অনেক মাকে দেখেছি ছেলে বউয়ের সঙ্গে বনিবনা হচ্ছে না, বহু মা কিন্তু বেশ খুশি আর কি, বেশ ডিভোর্সের ব্যাপারটা হয়ে যাচ্ছে, বাবু আবার আমার কাছে ফেরত আসবে, বাবু আবার আমার কাছে বসবে, আমার রান্না খাবে, কিন্তু বাবাদের কিন্তু খুব খুশি হতে দেখি না সেই ক্ষেত্রে। মা মানে সেও আবার আরেকজন মা, তো আরেকজন মেয়ে আমি সেই হিসেবে বলছি। আবার বহু মা আছেন যারা আমাদের পুরুষ অধিকার সংগঠনকে হয়তো ঢাল মনে করছেন, যে ছেলের সঙ্গে বউয়ের একটা বিরোধ তৈরি করিয়ে দেবো বলে আলাদা করে দেবো, মানে বউটিকে তার পছন্দ নয়। বহু জিনিস দেখলাম আমি, এটা কিন্তু আমি মেয়েদের চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রেই বলছি, কারণ সবাই মেয়ে। আবার এরম নয় কিন্তু ছেলেরা শুধু বউদের থেকেই এরম অত্যাচার পাচ্ছেন, বহু ছেলে আমাদের কাছে এই অভিযোগও করছেন তার মা তার জীবন নষ্ট করে দিয়েছেন, তার দিদিরা সম্পত্তির জন্য তাদের জীবন নষ্ট করে দিয়েছেন। কাজে মেয়েদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে,
বহু মেয়ে বহুভাবে বহু পুরুষের জীবন নষ্ট করে দিচ্ছেন, মনে করার কোনো কারণ নেই, শুধু স্ত্রী বা প্রেমিকারাই জীবন নষ্ট করে দিচ্ছেন। আমি মেয়েদের ক্যাটাগরাইজ করতে গিয়ে কথাগুলো বললাম। কাজে আমরা যে ওই বিভিন্ন মিথে বেঁচে আছি না, যে মা মানে একদম সর্বংসহা দেবী, আর জীবনের মানে মিথ একটা কিছু করতে পারেন না, এরকম নয়, বা বোন মানে সবকিছু, এটা নয়। এদেরকেও জীবন নষ্ট করতে দেখছি বহু পুরুষের, সেটাও সবার জানা দরকার। এ শুধু স্ত্রী বা প্রেমিকারই এটা করেন, নট নেসেসারিলি সেটা, এটা সবার জানা উচিত। কাজে পুরুষ মানুষ কিন্তু কোনোদিনই খুব ভালো ছিলেন না, আর এখনো খুব ভালো নেই। কারণ পুরুষ মানুষের জন্য ভারতবর্ষে প্রায় কোনো প্রভিশনই কিছু নেই। তাদের কাজটা শুধু দিয়ে যাও, করে যাও, আর যদি না দিতে পারো, আর অদ্ভুত অদ্ভুত আইন, মামলা চলাকালীন আপনার স্ত্রী আপনার বাড়িতে থাকতে পারবেন, আপনার যৌথ সম্পত্তিতে আপনার স্ত্রীর অধিকার আছে, আপনি কি রোজগার করেন তাতে কিছু আসে যায় না, আপনাকে মেনটেনেন্স দিতেই হবে। একটা মানুষের পরে বেঁচে কি করে থাকবেন আপনি বলুন আমাকে? কোনো জায়গায় নেই না তার বেঁচে থাকাটাকে, তো একদম শেষ করে দেওয়ার পরিকল্পনা এমনিই করছেন সরকার, তো কিছু করার নেই। আপনি কন্যাশ্রী, রূপশ্রী, পৃথিবীর সব স্ত্রী করতেন, কই তাহলে আপনি শিশুশ্রী করতে পারতেন, তাহলে সবাই পেতে পারতো। পুত্রশ্রী করার কথা তো কখনো ভাবা হচ্ছে না, মানে ছেলেরা বাণিজ্য চলে ভেসে এসেছেন আর কি, তাদের জন্য কিছু করার দরকার নেই, কিন্তু কাজ কিন্তু সব তাদের দিয়ে করাতে হবে, কাজ সব তারাই করবেন। কাজে পুরুষ মানুষ কোনোদিন ভালোই নেই। নন্দিনী, একটা ঘটনার কথা বলি, আজকে দুপুরেই জানতে পারলাম। দেখুন, খুব ছোটখাটো ব্যাপার কিন্তু খুব বড় ব্যাপার। কিরকম? 30 বছরের একটি ছেলে আর 26 বছরের একটি মেয়ে, তাদের বিয়ে হয়েছে 4 বছর হয়, মানে মেয়েটির যখন 22 ছিল, ছেলেটির যখন 26 ছিল, তাদের বিয়ে হয়েছে। তাদের মেয়েটির বাড়ি কলকাতা শহরে, বেশ সচ্ছল, বাবা মায়ের একমাত্র মেয়ে, তার বাবা এখনো চাকরি করে, বাচ্চা মেয়ে, তার বাবা চাকরি করবে স্বাভাবিক। এবং ছেলেটি বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে, মানে আপনার জলপাইগুড়ি বা কোচবিহারের একটা কোথাও, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। সেখানে ছেলেটির বাড়ি, এবং সেখানে মা আছে, ভাই আছে, অবিবাহিত বোন আছে, ইত্যাদি ইত্যাদি আছে, মানে সেখানে তার দায় দায়িত্ব আছে। সে ব্যাঙ্গালোরে একটা আইটিতে ভালো চাকরি করতো, মেয়েটিও ওখানে কাজ করতো, দুজনেই ওখানে থাকতো, দিব্যি ছিল। লকডাউনের সময় তার চাকরি যায়, ব্যাঙ্গালোরে ফ্ল্যাটটা ফেলে সে ফেরে কলকাতায়, এখানে কোনো কাজ পায় না। উত্তরবঙ্গে গিয়ে সে একটা কল সেন্টারে কাজ নেয়, আর তার স্ত্রী কলকাতায় একটা চাকরি করে, এবং তার স্ত্রী থাকে বাপের বাড়িতে। তা আমি জিজ্ঞেস করলাম, বললাম যে আচ্ছা কেন, আপনি তো ইচ্ছে করলে আপনার স্বামীকে বলতে পারেন কলকাতায় আসতে, এখানে চাকরি পাওয়ারও সুবিধা হবে। একটা কল সেন্টারে কাজ করছে, যে একটা বেশ ভালো র্যাঙ্কের চাকরি করতো, 30 বছর বয়সের আইটির ছেলে, বুঝতেই পারছেন আপনি, এটা ভালো র্যাঙ্কে ব্যাঙ্গালোরে চাকরি করতো, মাস গেলে অন্তত 2.5 লাখ টাকার কাছাকাছি মাইনে পেত, সে বাড়িতে সাহায্যও করতো। এবং এখন সে বাড়িতে রীতিমতো বেকায়দায় আছে, তার মায়েরা, মা ভাই টাই কেউ খুশি নয়, সে বেশি উপার্জন করতে পারছে না, টাকা দিতে পারছে না, উল্টে ঘাড়ে এসে পড়েছে, কিন্তু সে শ্বশুর বাড়িতে থাকতে পারবে না। উল্টোটাই যদি ঘটতো তাহলে মেয়েটি কিন্তু দিব্যি থেকে যেত, তার খাওয়া পড়া থাকা নিয়ে কোনো সমস্যা হতো না। ছেলেটি কষ্ট করে ওইখানে পড়ে আছে, তার যোগ্যতার বাইরে গিয়ে সে একটা ছোটখাটো কাজ করছে, সে লাঠি ঝাঁটা খাচ্ছে, সে দিন প্রতিদিন সে একটা অস্বস্তির মধ্যে রয়েছে। মেয়েটি এখানে দিব্যি তার বাপ মার কাছে আছে, খাওয়া দাওয়া করছে দিব্যি, এখানে চাকরিও বাগিয়ে নিয়েছে, তার নেল পলিশ লিপস্টিকের খরচা উঠে যাচ্ছে, শি ইজ হ্যাপি এনাফ। কিন্তু তার বাড়িতে জায়গাও আছে, তার বাড়িতে 12খানা ঘর, সেখানে সে তার স্বামীকে থাকতে দেবে না। এটা কিরকম? এটা প্রেস্টিজে লেগে যাবে থাকলে? আমি তখন বল না, এটা প্রেস্টিজে লেগে যাবে। কেন প্রেস্টিজে লাগবে ভাই? ওয়াই? ওই যে একটু আগে আপনি বলছিলেন না, শুভদীপ বাবু বলছিলেন পুরুষত্ব। হ্যাঁ, পুরুষত্ব, এটা পুরুষত্ব লেগে যাবে। বাবা 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 বাহ বাহ, উল্টোটা হলে কিন্তু তখন একদম ঠিক ছিল 100%। একটি মেয়ের বিয়ে হলো মানে এই কাজ করতে এসে, মানে অনেকদিনই এই কাজ করতে এসে শিখলাম, দেখলাম যে পুরুষ মানুষ কোনোদিনই খুব ভালো নেই, আর তার পেছনে পুরুষ মানুষের নিজস্ব কিছু প্রবলেম আছে, কারণ তারা কোনো কথাই বলবেন না, ভীষণ তাদের ইগো প্রবলেম, তারা বলতে চান না, কিছুতে বুক ফাটবে তো মুখ ফুটবে না, এগুলো মেয়েদের সম্বন্ধে যে বলা হয় না, একদম ঠিক নয়, এগুলো সব পুরুষ মানুষ সম্পর্কে সত্যি, যে পূর্বে পুরুষ উড়বে ছাই, তবে পুরুষের গুণ গাই আর কি। পুরুষ মানুষ একদম চিতায় ওঠা অব্দি পুরুষ মানুষের চরিত্র হননেরও সম্ভাবনা থেকে যায়, আর কোনো কথাও তারা বলবেন না, লজ্জাও তাদের ভূষণ আর কি, তারা ভীষণ লজ্জা পান সবকিছুতে, কোনো কিছুতে তাদের মুখ খুলবে না। কাজে পুরুষ মানুষের ভালো থাকাটা খুব ডিফিকাল্ট।
যদি মেয়েরা তো দিব্যি আছেন না। যদি নন্দিনী একটু যদি আপনি কোনো একটা আপনি একটু এগিয়ে আসুন, বড্ড পিছিয়ে গেছেন। আপনি যদি কোনো একটা বলেন, মানে যোগাযোগের পন্থা বলেন। হ্যাঁ, আমাদের তো ফোন নাম্বার আছে, যদি ওনারা লিখে নিতে চান লিখে নিতে পারেন। কেউ একজন লিখে দিন, ফোন নাম্বারটা বলুন, কেউ লিখে দেবে। 70036 09269, এটা একটা, আর 9007 09269, তাই তো? এটা একটা নাম্বার, আর 9007 আর 9007। দাঁড়ান, কেউ একজন লিখুক, সংখ্যাটা লিখুক, তাহলে নাম্বারটা থেকে যাবে। আমি কাউকে অনুরোধ করবো 70036, তারপরে কি বললেন? 09269 নাম্বারটা কেউ লিখে দিতে। আচ্ছা, 7002609 আর একটা হচ্ছে 9007। দাঁড়ান, 2609 7002609 তাই তো? ওনার নাম হচ্ছে, এই ছেলেটির নাম হচ্ছে অনির্বাণ সিনহা, মানে যারা আমাদের এগুলো সব দেখাশোনা করে। হ্যাঁ, আরেকটা নাম্বার আছে, 9007 নাম্বারটা এসে গেছে। আরেকটা 55 9007 733 90055577 না 9007 আচ্ছা, 55 আবার 7 333। এই নাম্বারটা কেউ একজন লিখে দিন, 9005। আরেকবার নাম্বারটা বলুন আপনি। না, 9005 না সুপ্রিয় দা, 9007। এটা আপনি গন্ডগোল করছেন। 900755 তাই তো? হ্যাঁ, একজন কেউ লিখে দিয়েছেন। দেখুন, আমি একটা কথা বলি, সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ এই ভদ্রমহিলা করছেন, তার সঙ্গে অনেকে আছেন এবং কাজই করছেন। সুতরাং আপনারা সম্পর্কিত হলে যার প্রয়োজন পড়বে নির্দ্বিধায় ফোন করুন, যোগাযোগ করুন। হ্যাঁ, একদম, আমাদের মানে সবসময় দরজা খোলা, ফোন খোলা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনারা যোগাযোগ করতেই পারেন এবং বিভিন্ন রকম আইনি পরামর্শের ক্ষেত্রেও প্রয়োজনীয় আমাদের সবাই আছেন, লিগাল কোঅর্ডিনেটর আছেন, সোশিও সাইকো কোঅর্ডিনেটর আছেন, চাইল্ড রাইটস কোঅর্ডিনেটর আছেন, যে অনেক সময় বাচ্চাদের নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয় তো, যে বাবার কাছে থাকবে না মার কাছে, এটা নিয়ে একটা বিরাট প্রবলেম, শেয়ার্ড প্যারেন্টিং। তারপরে এই ধরুন হেলথ এক্সপার্ট ছেলেদের, যে মানে গাইনোকোলজিস্ট, কিন্তু ছেলেদের জন্য যে অ্যান্ড্রোলজিস্ট হয়, এটা আচ্ছা জানেন তো, কলেজের সুপাররাও জানেন না। মানে সে যে কি লজ্জার কথা, যে স্ত্রী রোগ বিশেষজ্ঞ, স্বামী রোগ বিশেষজ্ঞ নেই কিন্তু। হ্যাঁ, তো অ্যান্ড্রোলজিস্ট যে ছেলেদের জন্য ডক্টর, যে ছেলেদের কি শুধু গনোরিয়া আর সিফিলিস হয় নাকি? হ্যাঁ, সে একটা ছেলে, তার একটা মেয়ে যেমন নানান ছোটবেলা থেকে বড় হয়, কারণ শারীরিক ছোটখাটো অসুবিধা একটা ছেলেরও তো হয়, কিন্তু সে তখন কোথায় যাবে? সেক্সোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, কেন? নাকি গাইনোকোলজিস্ট? তার জন্য আলাদা ডক্টর হয়, অ্যান্ড্রোলজিস্ট। আমরা জানি না, আমরা আইদার ইউরোলজিস্ট নয়তো নেফ্রোলজিস্ট এরকম করতে থাকি, কিন্তু না, তার জন্য স্পেশাল ডক্টর আছেন, অ্যান্ড্রোলজিস্ট। আমাদের কলকাতা শহরে তাদের সবাইকে ইউরোলজির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কলকাতা শহরেও কিন্তু অ্যান্ড্রোলজিস্ট আছেন, আমরা জানি না সেটা, আমরা কোনোদিন মাথায় ঘামাইনি এগুলো নিয়ে। পুরুষ স্বাস্থ্য নিয়ে এটা হচ্ছে আমাদের কাছে দুঃখের। আলোচনাও হয় না কিছু। আপনি ভাবুন না সুপ্রিয়, আমরা কোনোদিন নিউট্রিশন, আমাদের এবারের কনফারেন্সে এগুলো নিয়ে আলোচনা হয়েছে, যে একটা পুরুষ মানুষের নিউট্রিশন, সে ছোটবেলা থেকে বুড়ো বয়স অব্দি কি কি খাবে, তার কি কি সেই অর্থে ক্যালোরি দরকার, কিভাবে তার খাওয়া দাওয়াটা চলবে। আমাদের বাজেটে কিশোরীদের জন্য পুষ্টি টাকা স্যাংশন হয়, অর্থাৎ হৃষ্টপুষ্ট মায়ের দরকার, টিংটিঙে বাবা নাকি? হ্যাঁ, কিশোরদের জন্য কোনো পুষ্টির স্যাংশন নেই, কিন্তু টিংটিঙে বাবা হবে, হৃষ্টপুষ্ট মা হবে। অদ্ভুত ডিসক্রিমিনেশন ছোটবেলার থেকে, আমি ভাবতেই পারি না। আমাদের কারোর কোনো বক্তব্য নেই এটা নিয়ে।
এটা গোটা অবশ্যই এগুলো সব কিন্তু অরাজনৈতিক মন্তব্য, এগুলো কিন্তু মানে সামাজিক মন্তব্য আমার সব, এর মধ্যে কোথাও কোনো রাজনীতির ছোঁয়া নেই। রাজনীতি কিন্তু মানে এটা তো ইরেসপেক্টিভ, পুরোটাই সামাজিক মন্তব্য। এটা সামাজিক আমরা এবং মানে সার্ভিস প্রোভাইডেড টু এন্টায়ার, হ্যাঁ গোটা পশ্চিমবঙ্গে তো বটেই, ওরা এখন বিদেশে আস্তে আস্তে সংগঠিত হচ্ছেন এবং বিশ্বের অন্যান্য দেশেও এই ধরনের সংগঠন আছে। হ্যাঁ মানে আপনাদের তো এই প্রশ্নে কথা জানাই, ভারত পৃথিবীতে যিনি সুপ্রিয়দা হয়তো জানবেন, পৃথিবীতে ইন্টারন্যাশনাল মেন্স ডে চালু করেছেন ডক্টর জেরাম তিলক সিং স্যার, হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের বাসিন্দা। ওনাদের একটা ইন্ডিয়ান অরিজিন ছিল বহু পূর্বে, উনি ওয়েস্ট ইন্ডিজ ইউনিভার্সিটির হিস্ট্রি অফ দি ডিপার্টমেন্ট উনি চালু করেছেন। 19শে নভেম্বর তো ইন্টারন্যাশনাল মেন্স ডে, তো স্যার আমাদের সঙ্গে মানে যোগাযোগ করে হয়েছে আর কি স্যারের সঙ্গে, তো খুবই বেশিভাবে জড়িয়ে পড়েছেন। মানে উনি আমাদের এখন বিভিন্ন পরামর্শ দেন যে কিভাবে কি করলে ভালো হয়। তারপরে আপনার নাইরোবিতে রোজমেরি মুথনি বলে এক ভদ্র মহিলা অ্যাডভোকেট, যিনি সেভ দ্য বয় চাইল্ড এটা নিয়ে কাজ করছেন। আমরা ওটা কিন্তু ভ্রূণ হত্যা নয়, এই যে বিভিন্ন জেলে, পৃথিবীর সারা বিভিন্ন জেলে না প্রেগনেন্ট মায়েরা যে ধরুন শাস্তি পাচ্ছেন, তাদের বাচ্চা যখন হচ্ছে সেই ছেলেগুলো মেয়েগুলো কিন্তু জেলের মধ্যেই থেকে যাচ্ছে, তাদেরকে বাইরে বের করার কোনো ব্যবস্থা নেই। মেয়েগুলোর কিন্তু নানা রকম হচ্ছে, বিভিন্ন এনজিও আসছে বাইরে নিয়ে যাচ্ছে, দত্তক নিয়ে বা বোঝেনি তো অন্য পেশায় চলে যাচ্ছে। ছেলেগুলো ওই জেলের মধ্যে থেকে আরেকটা ক্রিমিনাল তৈরি হচ্ছে, বুঝতে পারছেন তো, যে ওই জেলের মধ্যেই দাদা হচ্ছে, গুন্ডা হচ্ছে। তো এই রোজমেরি ওই ছেলেগুলোর জন্য কাজ করছেন, তাদেরকে বাইরে নিয়ে এসে লেখাপড়া শেখানো, খেলাধুলা, এন্টারটেনমেন্টের মাধ্যমে। তার নাম উনি দিয়েছেন সেভ দ্য বয় চাইল্ড মিশন। তো সেটার মধ্যে উনি আমাদের সঙ্গে মানে যোগাযোগ করছেন, আমরা জুম মিটিং করছি পৃথিবীর সবার সঙ্গে। মানে এত ভালো লাগে জানেন, বিভিন্ন দেশের না মন্ত্রীরা, প্রিজনের ডিরেক্টররা সবাই না ওই জুম মিটিং এর মধ্যে আসেন, যেটা আমরা না কল্পনাই করতে পারি না। জুম মিটিং গুলোর মধ্যে যখন থাকি দেখি বিভিন্ন দেশের প্রিজনের ডিরেক্টর, মানে সোশ্যাল জাস্টিসের মন্ত্রী, এরা সবাই না থাকেন সেগুলোর মধ্যে, কিভাবে এই কাজগুলোকে আরো উন্নত করা যায়। তখন খুব ভালো লাগে দেখলে যে মানে ওনারা থাকতে চান এর মধ্যে, কথা বলেন ওনারা, আমাদের এখানে যেটা আমরা ভাবতেই পারি না। তখন কত কিছু জানতে পারছি আমরা নতুন, এবং যে সব জায়গাতেই কিন্তু এই প্রবলেম, যে পুরুষ মানুষকে নিয়ে প্রবলেম কিন্তু সব জায়গাতে আছে। মেয়েদের জন্য কিন্তু সবাই বসে আছি না হেল্প করার জন্য, পুরুষ মানুষকে হেল্প করার জন্য কিন্তু কেউ কোথাও নেই। নন্দিনী দেবী, আপনার সঙ্গে আজকে আলোচনা খুব সমৃদ্ধ করলো আমাদের সকলকেই। অনেকে অনেক প্রশ্ন, আমারও ভালো লাগলো যে মানে নতুন, আমি একটু অনুরোধ করবো আপনাকে সেগুলোর সময় করে উত্তর দিতে, এবং আজকেই সম্ভব হলে উত্তর আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, আর কালকে সকালে আমাদের পরিবার কথা আছে 11টার থেকে, ওই অনুষ্ঠানে যদি আপনি পারেন তো থাকবেন। হয়তো অনেকে অনেক প্রশ্ন করবে, তখনও করতে পারে, কারণ বিষয়টা এত গুরুত্বপূর্ণ, এটা অনেকেই ভাবেননি, এইভাবে ভাবেননি এবং অনেকে আগ্রহী হয়েছে। আমি জানি কালকে পরিবার কথা, কালকে রোববার, কালকে আপনাকে হয়তো আমি টেলিফোনে ধরলাম, হয়তো টেলিফোনে ধরলাম, এরকম হতে পারে। আপনি কিছু প্রশ্নের যদি উত্তর দিয়ে দেন খুব ভালো লাগবে। আগামীতে আবারও কথা হবে নিশ্চয়ই। ছেলেরা আশায় বাঁধুন বুক, আপনার পাশেও থাকার কেউ আছে। সকলকে জানাই ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদম খুলে বলি আমি যাই যে কিছুতে আগ্রহী নই। নিশ্চয়ই। নমস্কার। নমস্কার, নমস্কার, ভালো থাকবেন।